জাতীয় থেকে আন্তর্জাতিক প্রান্তিক জনপদ থেকে নগর চারপাশে ঠিক কী ঘটছে এই মুহূর্তে তা নিয়ে আয়োজন এখন চারদিক। আপনাদের সঙ্গে আছি মোর্শেদ মিয়াজি। গভীর শোক ও শ্রদ্ধার সাথে অনুষ্ঠিত হয়েছে সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও সাবেক বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্মরণে নাগরিক শোক সভা। শুক্রবার বিকেলে শোক সভায় অংশ নেন বিভিন্ন পেশার শীর্ষ ব্যক্তিত্ব, গবেষক, ধর্মীয় প্রতিনিধি, পাহাড়ি জনগোষ্ঠীর প্রতিনিধি, চিকিৎসক, শিক্ষক সহ অন্যান্য পেশাজীবীরা। উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ও জিয়া পরিবারের সদস্যরা। এ সময় বক্তারা বেগম জিয়ার বর্ণাঢ্য জীবনের স্মৃতিচারণের পাশাপাশি প্রত্যাশা জানান তারেক রহমানের হাত ধরে গ্রহণযোগ্য ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ বিনির্মিত হবে, যেখানে থাকবে না বৈষম্য, থাকবে না বিদেশি আগ্রাসন। বেগম জিয়ার অসামান্য অবদানের জন্য রাষ্ট্রীয় সর্বোচ্চ সম্মাননা সূচক পদে তাকে ভূষিত করার প্রস্তাবও উঠে সভায়। ওদের হাতে গোলামির জিঞ্জির, আমাদের হাতে স্বাধীনতার পতাকা। এই স্লোগানটি যেন আমরা বাংলাদেশিরা কোনোদিন না ভুলি। আমরা যেন বেগম জিয়ার সেই স্বাধীনতার পতাকা সারা জীবন হাতে ধরে রাখি। যদি বাংলাদেশকে ভালো থাকতে হয় তাহলে বেগম জিয়াকে ইন্টারনালাইজ করতে হবে। উনি সৎ ছিলেন, দৃঢ়প্রতিজ্ঞ ছিলেন, আত্মত্যাগী ছিলেন, দেশপ্রেমিক ছিলেন। তার এই রাজনৈতিক জীবন গণতন্ত্রের প্রশ্নে অবস্থান, ব্যক্তিগত ত্যাগ ও জাতীয় ইতিহাসে এক বিশেষ মর্যাদায় অধিষ্ঠিত হচ্ছে। যে কারণে আমি এই বর্তমান সরকারকে অনুরোধ করব, খালেদা জিয়াকে যেন সর্বোচ্চ সম্মানসূচক উপাধি দেওয়া হয়। নানা টানা পোড়েন ও নাটকীয়তার পর শেষ পর্যন্ত 11 দলীয় জোট থেকে বেরিয়ে গেল ইসলামী আন্দোলন বাংলাদেশ। 268 আসনে এককভাবে নির্বাচন করার ঘোষণা দিল দলটি। বিকেলে এক সংবাদ সম্মেলনে ইসলামী আন্দোলনের মুখপাত্র গাজী আতাউর রহমান বলেন, শরিয়াহ আইন বাস্তবায়ন করবে না বলে ঘোষণা দিয়ে আল্লাহর আইন থেকে সরে গেছে জামায়াতে ইসলামী। আন্দোলন বাংলাদেশ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যে 270টি আসনে মনোনয়নপত্র সাবমিট করেছে, এর মধ্যে আপিলে 2 জন বাতিল হয়েছে। বাকি 268 জন সংসদ সদস্য প্রার্থী এখনো পর্যন্ত মাঠে কাজ করছেন। আমরা তাদেরকে নির্দেশনা দিয়ে দিয়েছি, তারা নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করবেন, একজনও তারা মনোনয়নপত্র প্রত্যাহার করবেন না। আমরা জানি বাংলাদেশ জামায়াতে ইসলামী তাদের জন্মের পর থেকে একটা মৌলিক স্লোগান ছিল যে আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই। এখন যখন ক্ষমতায় যাওয়ার মতো অবস্থা তৈরি হয়েছে, তখন তারা আল্লাহর আইন থেকে সরে গেলেন। এদিকে জামায়াতের বিরুদ্ধে ইসলামী আন্দোলনের সমালোচনার পর জামায়াত নেতা এহসানুল মাহবুব জুবায়ের বলেন, আদর্শচ্যুত হননি তারা। বাকি 47 আসন আর ইসলামী আন্দোলনের বিষয়ে লিয়াজু কমিটির সিদ্ধান্ত নেবে বলে জানান তিনি। মহিলা খ্রিস্টান প্রতিনিধি ছিলেন, তাদের সংগঠনের সেক্রেটারি, তিনি জিজ্ঞেস করেছিলেন আমিরে জামাতকে যে আপনারা যদি জনগণের সমর্থন নিয়ে সরকার গঠন করেন তাহলে আপনারা কোন আইনে দেশ চালাবেন, এটা কি শরিয়া আইনে হবে না কোন আইনে হবে। তো এই বিষয়টা আমিরে জামাত ক্লিয়ার করেছেন যে দেশ পরিচালনার জন্য বাংলাদেশের একটা সংবিধান আছে, বিদ্যমান আইনি কাঠামো আছে। সুতরাং এই ব্যাপারে আমাদের বক্তব্যটা খুব স্পষ্ট এবং দ্ব্যর্থহীন ভাষায় আমরা বিষয়টাকে খোলাসা করেই বলেছি। আর এটা নিয়ে বিভ্রান্তিকর কিছু করার আমার মনে হয় কোনো সুযোগ নেই। আর ইসলামী দলগুলোর ভোট এক বাক্সে টানতে শেষ পর্যন্ত ইসলামী আন্দোলন জোটে ফিরে আসবে বলে আশা করেছেন এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুইয়া। শেষ পর্যন্ত তা না হলে জোটে এনসিপির আসন বাড়বে বলে প্রত্যাশা করেন তিনি। আমরা প্রত্যাশা করি ইসলামী আন্দোলন সহ যে কোনো দল যারা আমাদের এই প্রিন্সিপালগুলোর সাথে একমত হতে পারবেন, তারা এই ঐক্যে যুক্ত হওয়ার জন্য আহ্বান থাকবে এবং প্রত্যাশা থাকবে। এবং ইসলামী আন্দোলন এই জোটে নেই, এটার জন্য এটা একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা। আমরা প্রত্যাশা করিনি এমন কিছু হবে।
ময়মনসিংহের ধোবাউড়ায় নির্বাচনী অফিস উদ্বোধনের পর প্রতিপক্ষের ছুরিকাঘাতে স্বতন্ত্র প্রার্থী সালমান ওমর রুবেলের সমর্থক নজরুল ইসলাম নিহত হয়েছেন। স্থানীয়রা জানায়, সন্ধ্যায় ধোবাউড়া উপজেলার এরশাদ বাজারে ময়মনসিংহ 1 আসনের স্বতন্ত্র প্রার্থী সালমান ওমর রুবেলের নির্বাচনী অফিস উদ্বোধন করেন তার নেতাকর্মী ও সমর্থকরা। উদ্বোধনের পর অন্যান্যরা চলে গেলেও অফিসে বসেছিলেন নজরুল ইসলাম। স্বতন্ত্র প্রার্থী সালমানের সমর্থকদের অভিযোগ, এ সময় বিএনপি প্রার্থীর সমর্থক প্রতিবেশী আজহারুল ইসলাম তার উপর হামলা চালিয়ে তাকে ছুরিকাঘাত করেন। গুরুতর অবস্থায় নজরুলকে উদ্ধার করে উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় জড়িত সন্দেহে দুজনকে আটক করেছে পুলিশ। এদিকে নজরুল হত্যার প্রতিবাদ ও জড়িতদের গ্রেপ্তারের দাবিতে ধোবাউড়া বাজারে বিক্ষোভ মিছিল করেছে সালমান ওমর রুবেলের সমর্থকরা। এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। একই রাজনৈতিক দলের দুটো ভিন্ন গ্রুপের মধ্যে এটা ঘটনা ঘটেছে। আর এর মধ্যে উদ্দেশ্য মূলত আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এরকম প্রাথমিকভাবে জানা গেছে। তো ঘটনা আর যাই থাকুক, এর সাথে সংশ্লিষ্ট অন্য কোনো ঘটনা থাকলেও আমরা সেটাও যাচাই বাছাই করে দেখছি। এদিকে রংপুরের মডার্ন মোড় থেকে গাইবান্ধা 3 আসনের স্বতন্ত্র প্রার্থী আজিজার রহমানকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। সন্ধ্যায় রংপুর মেট্রোপলিটন পুলিশের তাজহাট থানা পুলিশ তাকে উদ্ধার করে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধা 3 আসন থেকে মনোনয়ন ফর্ম দাখিল করেন আজিজার রহমান। প্রাথমিক যাচাই বাছাইয়ে সেটি বাতিল হলে নির্বাচন কমিশনে আপিল করেন তিনি। আপিল শুনানিতে মনোনয়ন ফিরে পেয়ে বাস যোগে ঢাকা থেকে গাইবান্ধা ফিরছিলেন। পুলিশের ধারণা, খাবারের সঙ্গে ওষুধ মিশিয়ে অজ্ঞান করা হয় আজিজার রহমানকে। রংপুরের তাজহাট থানা পুলিশের হেফাজতে আছেন আজিজার রহমান। প্রাথমিক চিকিৎসা শেষে তাকে পরিবারের কাছে ফেরত দেওয়ার প্রক্রিয়া চলছে। নির্বাচন কমিশনে আপিল শুনানির 7ম দিনে মারধরের শিকার এক অভিযোগকারী। তার ভাষ্য, শেরপুর 2 আসনের বিএনপি মনোনীত প্রার্থীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করতে আসলে তার লোকেরা তার উপর হামলা চালায়। যদিও বিএনপি পক্ষের আইনজীবী বলেছেন এটি বিচ্ছিন্ন ঘটনা, এর সঙ্গে সংশ্লিষ্ট প্রার্থীর সম্পৃক্ততা নেই। শুক্রবার রিটার্নিং অফিসারের সিদ্ধান্তের বিরুদ্ধে ইসিতে চলমান আপিলে আরও 18টি আবেদন মঞ্জুর করেছে কমিশন। এদিন অপেক্ষমান 10টি আপিল সহ 40টি আপিলের শুনানি হয়। এতে 21টি আবেদন নামঞ্জুর করা হয়। রিটার্নিং অফিসারের সিদ্ধান্তের বিরুদ্ধে 7ম দিনের আপিল শেষে 645 আপিলের মধ্যে এখন পর্যন্ত 510টি আপিল শুনানি করেছে ইসি। সব মিলিয়ে আবেদন মঞ্জুর হয়েছে 355টি। গণভোটের জন্য হা এর পক্ষে প্রচারণাকে রাষ্ট্রের জন্য আবশ্যক বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম। দুপুরে সিলেটে জেলা প্রশাসকের কার্যালয়ে বিভাগীয় ও জেলা স্বাস্থ্য কর্মকর্তাদের সাথে মত বিনিময় সভা শেষে একথা বলেন তিনি। এর আগে বিভাগীয় স্বাস্থ্য কর্মকর্তাদের সাথে সভায় গণভোটে হা এর পক্ষে প্রচারণা চালাতে স্বাস্থ্য বিভাগের সকল কর্মকর্তাদের নির্দেশ প্রদান করেন এই উপদেষ্টা। সরকারি দপ্তরের পাশাপাশি এনজিওগুলোকেও গণভোটের প্রচারণার কাজে লাগানোর পরামর্শ দেন তিনি। জানান, বাংলাদেশকে এগিয়ে নিতে হলে গণভোটে হা জয়যুক্ত করার বিকল্প নেই। এ সময় যারা নির্বাচন চায় না তারা নির্বাচনকে পণ্ড করে দিতে সর্বোচ্চ চেষ্টা করবে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি। যারা এই ইলেকশনটা চায় না তারা তাদের শতভাগ দিয়ে চেষ্টা করবে ইলেকশনটা যেন পণ্ড হয়। কাজে আপনার অবস্থান কোথায়? আপনি কি ইলেকশন পণ্ড হতে দিবেন, নাকি আপনি ইলেকশনটা অত্যন্ত উৎসবমুখর অবস্থার মধ্যে? গতকালকে স্যার আমাদেরকে বলতেছিলেন যেখানে সম্ভব মেলার আয়োজন করবা, মানুষ দলে বলে মেলায় যাবে, জিনিসপাতি কিনবে, বেচাকেনাও হবে, ভোটও দিয়ে আসবে, ছেলে মেয়ে নিয়ে যাবে। জনগণের সম্পৃক্ততা যত বেশি হবে, জনগণ যত বেশি এটার মধ্যে অ্যাক্টিভ রোল প্লে করবে, তত বেশি অশুভ শক্তি পিছনে হাঁটতে বাধ্য হবে। রাষ্ট্র ব্যবস্থা পরিবর্তন ও জুলাই সনদ বাস্তবায়নের জন্য গণভোটে হা জয়যুক্ত করার পরামর্শ দিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুকী আজম। শুক্রবার বিকেলে সিলেটে গণভোট নিয়ে চা শ্রমিক জনগোষ্ঠীর সাথে উঠান বৈঠকে এসব কথা বলেন তিনি।
ফ্যাসিস্ট সরকার যাতে ফিরে আসতে না পারে সেজন্য হা ভোট দিয়ে দেশের সামগ্রিক উন্নয়নে ভূমিকা রাখারও আহ্বান জানান এই উপদেষ্টা। এদিকে একই উঠান বৈঠকে গণভোট বিষয়ে চা শ্রমিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম। এছাড়াও সমাজের পিছিয়ে পড়া মানুষের অধিকার বাস্তবায়নের জন্য গণভোটে হাকে জয়ী করার গুরুত্ব তুলে ধরেন এই উপদেষ্টা। আওয়ামী লীগকে বাংলাদেশের কেউ জায়গা দেবে না বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। সকালে ব্রাহ্মণবাড়িয়া সার্কিট হাউসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই মন্তব্য করেন তিনি। এ সময় তিনি বলেন, গণভোটে হা জয়যুক্ত করে দেশের মানুষ স্বৈরাচারদের রেড কার্ড দেখাবে। অনেকে ভাবেন যে গ্রামে যে জনসাধারণ আছে তারা বুঝি এই বিষয়গুলো বুঝেন না, তারা খুব ভালো বুঝেন। তা আমি যেরকম বুঝি তারা ঠিক সেই রকমই বুঝেন, এবং তারা, আমরা নিশ্চিত তারা এই 12ই ফেব্রুয়ারি ভুল করবেন না। তারা এসে হা ভোট দিবেন এবং হা ভোট দিয়ে তারা একটা রেড কার্ড দেখাবেন স্বৈরাচারের বিরুদ্ধে। সরকার এবং গোয়েন্দা সংস্থাগুলো হাদির হত্যাকারীদের আড়াল করার চেষ্টা করছে। পুলিশের দেয়া চার্জশিট তার বড় প্রমাণ বলে অভিযোগ করেছেন ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের। শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে বিক্ষোভে অংশ নিয়ে কথা বলেন তিনি। ওসমান হাদি হত্যার বিচার নিশ্চিত করতে না পারলে দেশের সার্বভৌমত্ব রক্ষা হবে না বলেও মন্তব্য করেন তিনি। এ সময় তিনি বলেন, অভিযোগ করেন প্রধান উপদেষ্টা ওসমান হাদিকে বুকে ধারণের কথা বললেও বিচারের ব্যাপারে উদাসীন। এর আগে বাদ জুমা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ থেকে বিক্ষোভ করে রাজু ভাস্কর্যের সামনে আসেন ইনকিলাব মঞ্চের সদস্যরা। ওসমান হাদির খুনের পেছনে কারা রয়েছে তাদেরকে গ্রেফতার করতে হবে। তখন একটা ওয়ার্ড কমিশনার নামে একটা কলা গাছের সামনে আনাইয়া বসানো হয়েছে, কিন্তু এই কলা গাছটার সাথে এই খুনের কি সম্পর্ক সেইটা চার্জশিটে নাই। গতকালকে আপনারা জানেন যে আদালতে শহীদ ওসমান হাদি হত্যাকাণ্ডে চার্জশিট পর্যালোচনার শুনানি ছিল। সেই শুনানিতে মূল আসামিদের কাউকে এই চার্জশিটের মধ্যে আনা হয় নাই। তাদেরকে কারা আড়াল করতে চায় আমরা বুঝি। বেগম খালেদা জিয়া ছিলেন বলেই বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব সুরক্ষিত ছিল বলে মন্তব্য করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। শুক্রবার রাজধানীর গুলশানের বিচারপতি শাহাবুদ্দিন পার্কে বিএনপির প্রয়াত চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে কথা বলেন তিনি। বেগম জিয়া ছিলেন বলেই আমাদের স্বাধীনতা অক্ষত থেকেছে, আমাদের সার্বভৌমত্ব মজবুত থেকেছে। বেগম জিয়া ছিলেন বলেই নিজেকে গর্ব করার মতো অনেক কিছুই আমাদের মধ্যে অর্জিত হয়েছে তার দলের একজন কর্মী হিসেবে। যাদের নিজ দেশে এটা বাতিল হয়েছে সেই দেশেরই শুধুমাত্র তাদের ব্যবসার স্বার্থে এবং সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ একজন ব্যবসায়ীকে এই ব্যবসা দেওয়ার জন্য বাংলাদেশে এটি নিয়ে আসা হলো। একইভাবে রামপাল বিদ্যুৎ কেন্দ্র। রাষ্ট্রের ক্ষমতা কমিয়ে বিএনপি জনগণের ক্ষমতা বাড়াতে চায় বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। সকালে চট্টগ্রাম মেরিটাইম ইনস্টিটিউট প্রাঙ্গণে ধর্ম উজ্জ্বল ঐক্য পরিষদের ৩য় প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে একথা বলেন তিনি। রাষ্ট্রের ক্ষমতা কমিয়ে জনগণের ক্ষমতা বাড়াতে চাই আমরা। রাষ্ট্র বেশি শক্তিশালী হলে অসুবিধা, দেখছি না আমরা, রাষ্ট্র বেশি শক্তিশালী হওয়া ভালো না, জনগণকে শক্তিশালী হতে হবে। জনগণ বলতে প্রত্যেকটি নাগরিককে শক্তিশালী হতে হবে। এখন চারদিকে নিচ্ছে একটা বিরতি, ফিরছি একটু পরে, সঙ্গেই থাকুন। বিরতির পর ফিরে এলাম, দেখছেন এখন চারদিক। কক্সবাজারের টেকনাফের পাহাড়ে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে দুর্বৃত্তের ছোঁড়া গুলিতে সুমাইয়া আক্তার নামে স্থানীয় এক তরুণী গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন।
শুক্রবার সন্ধ্যায় বাহারছড়া ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের নোয়াখালী পাড়ায় এই ঘটনা ঘটে। নিহত তরুণীর পিতা জানান, সন্ধ্যার আগে বাড়ির উঠানে পরিবারের সদস্যদের সাথে গল্প করছিলেন সুমাইয়া। এ সময় পাহাড়ি দুর্বৃত্তদের ছোঁড়া গুলি সুমাইয়ার বুকে লাগে। দ্রুত উদ্ধার করে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে মানব পাচারকে কেন্দ্র করে পাহাড়ি কয়েকটি গ্রুপের মধ্যে বিরোধ চলে আসছিল। এর জেরে বিকেল থেকে দুই পক্ষের মধ্যে গোলাগুলি ও সংঘর্ষ শুরু হয়। পুলিশ বলছে, তদন্ত শেষে ঘটনার প্রকৃত কারণ জানা যাবে। নারায়ণগঞ্জের রূপগঞ্জে চুরিতে বাধা দেয় আমেনা বেগম নামে এক গৃহবধূকে ছুরিকাঘাতে হত্যা করেছে মেহেদি নামে এক যুবক। পরে এলাকাবাসীর গণপিটুনিতে মৃত্যু হয় মেহেদির। শুক্রবার বিকেলে রূপগঞ্জে কাঞ্চন পৌরসভার এলাকায় এই ঘটনা ঘটে। নিহতের স্বজনরা জানান, কেরাবো এলাকার একটি বাড়িতে গত 4 দিন আগে টাইলস বসানোর কাজ করছিল মেহেদি সহ কয়েকজন। দুপুরে বাড়ি ফাঁকা ভেবে চুরির উদ্দেশ্যে মেহেদি ঘরের ভিতর প্রবেশ করলে ঘরের ভেতরে থাকা গৃহবধূ আমেনা বেগম তাকে বাধা দেয়। পরে মেহেদি ধারালো ছুরি দিয়ে আঘাত করে আমেনাকে। পরে স্থানীয় হাসপাতালে আমেনাকে নিয়ে যাওয়া হয়। চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এদিকে মেহেদি পালিয়ে যাবার সময় আশপাশের লোকজন তাকে আটক করে গণধোলাই দিলে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঢাকার কেরানীগঞ্জে নিখোঁজ হওয়ার প্রায় 21 দিন পর গৃহশিক্ষিকার বাসা থেকে 8ম শ্রেণীর শিক্ষার্থী জোবাইদা রহমান ফাতেমা ও তার মা রোকেয়া রহমানের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় নিহত ফাতেমার বাবা শাহিন আহমেদ বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেন। এই ঘটনায় গৃহশিক্ষিকা মিম সহ 3 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারদের মধ্যে গৃহশিক্ষিকার স্বামী ও তার বড় বোন রয়েছেন। কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এম সাইফুল আলম জানান, ফাতেমা রোকেয়া জোড়া খুনের ঘটনায় গ্রেপ্তারকৃতদের প্রাথমিক সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেছে। আটক 4 জনের মধ্যে গৃহশিক্ষিকা মিম আক্তার ও নুসরাত নূর জাহানকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠিয়েছে পুলিশ। এদিকে রাজধানীর উত্তরায় 11 নম্বর সেক্টরের একটি 7তলা আবাসিক ভবনের 2য় তলায় আগুনে দগ্ধ হয়ে একই পরিবারের একাধিক সদস্য সহ 6 জনের মৃত্যু হয়েছে। শুক্রবার সকাল 7:50 ভবনের 2য় তলার আগুন ছড়িয়ে পড়ে গোটা ফ্ল্যাটে। প্রায় 2 ঘন্টার চেষ্টায় সকাল 10টায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। ভবনটির বাসিন্দারা জানান, বেশিরভাগই প্রচণ্ড ধোঁয়ার কারণে অসুস্থ হয়ে মারা গেছেন। আহতদের কুয়েত মৈত্রী হাসপাতাল, ঢাকা মেডিকেল কলেজ সহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। কুমিল্লা জেলার নাঙ্গলকোট উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে 2 গ্রুপের সংঘর্ষে 2 জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন 3 জন। বেলা 12:30টায় নাঙ্গলকোট উপজেলার বক্সগঞ্জ ইউনিয়নের আলিয়ারা গ্রামে আবুল খায়ের মেম্বার গ্রুপ ও সালেহ আহমদ মেম্বার গ্রুপের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে দেলোয়ার হোসেন নয়ন ও মোহাম্মদ আব্দুর রাজ্জাক নামের 2 ব্যক্তি ঘটনাস্থলেই নিহত হন। স্থানীয়রা জানান, এর আগে গত বছরের 3 আগস্ট 2 পক্ষের সংঘর্ষে 1 জন নিহত হন। ওই ঘটনার জেরে এক পক্ষ অপর পক্ষের বাড়িঘরে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন। এতে বেশ কয়েকজন পরিবারের সদস্য এলাকা ছেড়ে বাইরে অবস্থান করেন। সম্প্রতি সেনাবাহিনীর হস্তক্ষেপে তারা নিজ বাড়িতে ফিরে এলে আবারও সৃষ্টি হয় উত্তেজনা। এরই ধারাবাহিকতায় আজ সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে আহতদের কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থল অবস্থান করছে পুলিশ ও সেনাবাহিনী। দেশের সবচেয়ে মজবুত আরএফএল ল্যাডার, যা 6061 গ্রেড অ্যালুমিনিয়ামে তৈরি। শক্তিশালী এমএস ক্রসবার নিশ্চিত করে সর্বোচ্চ নিরাপত্তা। আরএফএল ল্যাডার। নাটোরে নতুন পে স্কেল বাস্তবায়নের দাবিতে প্রতীকী অনশন ও মানববন্ধন কর্মসূচি পালন করেছেন সরকারি কর্মচারীরা। শুক্রবার দুপুরে শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় এই কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচিতে অংশ নেওয়া কর্মচারীরা বলেন, নিত্য প্রয়োজনীয় পণ্যের লাগামহীন মূল্য বৃদ্ধির কারণে বর্তমান বেতন কাঠামো নিয়ে সংসার চালানো ক্রমেই কঠিন হয়ে পড়েছে।
দ্রুত নতুন পে স্কেল বাস্তবায়ন না হলে কর্মচারীদের জীবনমান চরমভাবে ক্ষতিগ্রস্ত হবে বলেও জানান তারা। অনশন ও মানববন্ধনে বক্তব্য রাখেন সরকারি কর্মচারী স্কেল বাস্তবায়ন পরিষদের কেন্দ্রীয় যুগ্ম সমন্বয়ক আশিকুল ইসলাম, নাটোর জেলার সভাপতি SM সেলিম পারভেজ এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ নবীর হোসেন। নতুন পে স্কেল ঘোষণা ও বাস্তবায়নের বিষয়ে সরকারি কর্মকর্তা কর্মচারীদের ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেহ উদ্দিন আহমেদ। শুক্রবার বিকেলে নাটোরের গুরুদাসপুরে মিনি স্টেডিয়াম পরিদর্শনে এসে তিনি একথা বলেন। এ সময় পে স্কেলের বিষয়ে একটি কমিটি গঠন করা হয়েছে বলে আরও জানান উপদেষ্টা। কমিটি রিপোর্ট জমা দিলে দ্রুত তা বাস্তবায়নের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি। গণভোটের বিষয়ে অর্থ উপদেষ্টা বলেন, গণভোট দিলে মানুষের ইচ্ছার প্রতিফলন ঘটবে। এ সময় মন্ত্রী পরিষদ সচিব ডক্টর শেখ আব্দুল রশিদ, অর্থ সচিব ডক্টর মোহাম্মদ খায়রুজ্জামান মজুমদার সহ প্রশাসনের বিভিন্ন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আত্মপ্রকাশ ঘটেছে নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম নেটওয়ার্ক ফর পিপলস NPA-র। শুক্রবার বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে নতুন প্ল্যাটফর্মটির আনুষ্ঠানিক যাত্রার ঘোষণা করা হয়। জনগণের শক্তি, আগামীর মুক্তি স্লোগান নিয়ে কাজ করবে সংগঠনটি। আত্মপ্রকাশ অনুষ্ঠানে বক্তব্যে 3 মুখপাত্র গণতন্ত্র, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার এবং প্রাণ ও প্রকৃতি সুরক্ষা এই 5টি মূলনীতি এবং 7 লক্ষ্য ও উদ্দেশ্যের কথা বলেন। এছাড়াও ঘোষণা করা হয় 101 জনের কাউন্সিল ও 3 মুখপাত্রের নাম। এনসিপির পদত্যাগকারী নেতা ও বামপন্থীদের সমন্বয়ে আত্মপ্রকাশ করল নতুন এই রাজনৈতিক প্ল্যাটফর্ম। 1962 সালে হিসেবে কাজ করব। আজকের আগ পর্যন্ত আমরা কোনো সংগঠিত শক্তি ছিলাম না। আমরা একটি নেটওয়ার্ক গড়ে তুলতে চাই, যে নেটওয়ার্ক হবে পিপলস অ্যাকশন, যে নেটওয়ার্ক মানুষের লড়াইকে প্রতিধ্বনিত করবে। এবং সেই স্বপ্নকে সামনে রেখে আজকে থেকে আমাদের এই প্ল্যাটফর্মের যাত্রা শুরু হচ্ছে। আমরা আগে গণমানুষের কাছে যাব, গিয়ে সেই গণমানুষের রাজনীতিটা বোঝার চেষ্টা করব, তাদের সাথে আমরা একত্রে বেড়ে উঠবো আর কি। এখন চারদিকে নিচ্ছি আরেকটা বিরতি, ফিরছি একটু পরেই। বিরতির পর ফিরে এলাম আরও একবার, দেখছেন এখন চারদিক। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের 2025-26 শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা শুরু হয়েছে সি ইউনিটের পরীক্ষার মধ্য দিয়ে। শনিবার সকাল 11টা থেকে দুপুর 12টা পর্যন্ত অনুষ্ঠিত হয় প্রথম শিফটের পরীক্ষা। দ্বিতীয় শিফটের পরীক্ষা অনুষ্ঠিত হয় বিকাল 3টা থেকে 4টা পর্যন্ত। দ্বিতীয়বারের মতো এবারও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসের পাশাপাশি ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রংপুর ও বরিশাল সহ দেশের বিভিন্ন আঞ্চলিক কেন্দ্রে একযোগে এই পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। সি ইউনিটে মোট আসন সংখ্যা 1231টি। পরীক্ষায় অংশ নিচ্ছে মোট 1,26,225 জন শিক্ষার্থী। সে হিসেবে প্রতিটি আসনের বিপরীতে লড়ছেন প্রায় 102 জন ভর্তি ইচ্ছুক। বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, ভর্তি পরীক্ষা সুষ্ঠু ও স্বচ্ছভাবে সম্পন্ন করতে সার্বক্ষণিক নজরদারি রাখা হয়েছে। এদিকে ভর্তি পরীক্ষায় কোনো ধরনের জালিয়াতি বা প্রক্সি কার্যক্রম ঠেকাতে সর্বোচ্চ সতর্ক থাকার কথা জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর। যথাসময়ে পরীক্ষা শুরু হয়েছে এবং আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত সবকিছু সুন্দর চলছে বলেই আমাদের কাছে ইনফরমেশন এসছে। কোথাও কোনো ধরনের গ্লিচ, কোনো ধরনের সমস্যা হয়েছে এটা আমরা আমাদের কান পর্যন্ত পৌঁছায়নি আর কি। চলন বিলে ছড়িয়ে পড়া প্লাস্টিক বর্জ্য অপসারণে পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে। কৃষি জমির উর্বরতা রক্ষা এবং পরিবেশের ভারসাম্য বজায় রাখতে এই উদ্যোগ নিয়েছে সিংড়া উপজেলা প্রশাসন ও স্থানীয় পরিবেশ কর্মীরা। শুক্রবার দুপুরে চলন বিলের তিসিখালী মাজার এলাকায় অভিযানের উদ্বোধন করেন সিংড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল রিফাত। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী আহমেদ রফিক, চলনবিল জীব বৈচিত্র্য রক্ষা কমিটির সভাপতি অধ্যাপক আখতারুজ্জামান, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সহ সংশ্লিষ্টরা। আয়োজকরা জানান, বর্ষা মৌসুমে পর্যটকদের ব্যবহৃত প্লাস্টিক বর্জ্য শুকনো মৌসুমে মাটির সঙ্গে মিশে গিয়ে কৃষি জমির উর্বরতা নষ্ট করছে, যা চলন বিলের কৃষি ও পরিবেশের জন্য মারাত্মক হুমকি।
এই পরিস্থিতিতে কৃষি জমি থেকে প্লাস্টিক বর্জ্য অপসারণে মাঠে নামেন উপজেলার নির্বাহী কর্মকর্তা ও পরিবেশ কর্মীরা। একই সঙ্গে তিসিখালী মাজারে আগত পর্যটকদের মাঝে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয় এবং নির্দিষ্ট স্থানে প্লাস্টিক বর্জ্য ফেলার জন্য আহ্বান জানানো হয়। শেরপুরে উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে শিশুদের ম্যারাথন দৌড় প্রতিযোগিতা। মহান স্বাধীনতার ৫৪ বছর উপলক্ষে শুক্রবার সকালে শেরপুর শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়ামে আয়োজন করা হয় এইমস কিডস সিরিজের এই ব্যতিক্রমধর্মী আয়োজন। প্রতিযোগিতায় ক্ষুদ্র নৃগোষ্ঠী, বেদে, হরিজন, মাদ্রাসা পড়ুয়া ও পিছিয়ে পড়া শিশুদের অংশগ্রহণে প্রায় ৬০০ শিশু প্রতিযোগী অংশ নেয়। রান বাংলা ও শেরপুর রানার্স কমিউনিটির সহযোগিতায় আয়োজিত এই দৌড় প্রতিযোগিতায় ১০০ মিটার, ৫০০ মিটার ও ১০০০ মিটার এই ৩টি ক্যাটাগরিতে ২ থেকে ১৪ বছর বয়সী শিশুরা অংশগ্রহণ করে। আয়োজকরা জানান, অংশগ্রহণ নিশ্চিত করতে রেজিস্ট্রেশন ফি রাখা হয় মাত্র ৫৪ টাকা। প্রতিটি শিশুর জন্য ছিল জার্সি, মেডেল, খাবার ও উপহার। মাদকের বিরুদ্ধে সচেতনতা বাড়াতে ও সুস্থ সমাজ গড়তে মাগুরায় অনুষ্ঠিত হয়েছে মিনি ম্যারাথন। ত্রিমাত্রিক ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের উদ্যোগে মাগুরা স্টেডিয়াম গেট এলাকায় এই দৌড় অনুষ্ঠিত হয়। স্টেডিয়ামের সামনে থেকে দৌড় শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক ঘুরে শেষ হয় দৌড়। এ সময় অংশ নেন বিভিন্ন বয়সী ৩৫০ শতাধিক রানার। এর আগে স্টেডিয়াম চত্বরে শিল্প মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ ওবায়দুর রহমান প্রধান অতিথি হিসেবে ম্যারাথন উদ্বোধন করেন। জীবনকে ভালোবাসুন, মাদক থেকে দূরে থাকুন উদ্যোগ নিয়ে এই আয়োজনটা করা হয়েছে। বাচ্চা কাচ্চা যেভাবে মোবাইলের প্রতি আসক্ত, তারা এখন ঘরেই থাকে, মানে ঘর থেকে বেরোতে চায় না, সারাটা সময় ঘরে মোবাইল নিয়ে থাকে। সেখানে তাদেরকে বের করে আনার জন্য এটা একটা প্রচেষ্টা হিসেবে আমি পার্সোনালি মনে করি। মাগুরাতে আসলে সেরকম এইরকম রানিং ইভেন্ট আগে হয় নাই। তা আমি এখানে ম্যারাথন হবে, এরকম একটা 5 কিলোমিটার রান হবে দেখে আমি শুনে আসলাম এখানে। তাই এসে আমি খুব ভালো লাগছে, মানে সবাই অনেকেই আসছে দেখি এত সকালে। মাগুরা জেলায় এরকম এর পরবর্তী থেকে হইলে পরেও আমি অংশগ্রহণ করতে চাই এবং আমার ভীষণ ভালো লাগছে বিষয়টা। বাংলাদেশ এন্ডোক্রাইন সোসাইটি চলতি মাসকে থাইরয়েড সচেতনতা মাস হিসেবে পালন করছে। এ উপলক্ষে কর্মশালার উদ্বোধন করেন বিইএস এর প্রধান পৃষ্ঠপোষক অধ্যাপক মোহাম্মদ ফারুক পাঠান। বাংলাদেশ ইউনিভার্সিটি অফ হেলথ সায়েন্স এর সাবেক উপাচার্য অধ্যাপক ফরিদুল আলম এবং বিইএস এর নবনির্বাচিত সভাপতি ডাক্তার শাহজাদা সেলিম রাজধানীর তেজগাঁওয়ে এক হোটেলে থাইরয়েড রোগ সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং চিকিৎসকদের দক্ষতা উন্নয়নের লক্ষ্যে ওয়ার্কশপ অন থাইরয়েড ডিসঅর্ডারস ২০২৬ নামক বিশেষ কর্মশালার আয়োজন করা হয়। এতে বাংলাদেশের বিভিন্ন প্রতিষ্ঠানের এন্ডোক্রিনোলজি মেডিসিন সহ সংশ্লিষ্ট বিভিন্ন বিভাগের প্রায় ৮০ জন চিকিৎসক অংশগ্রহণ করেন। এবারের থিম নির্ধারণ করা হয়েছে নো ইয়োর থাইরয়েড, আর্লি ডিটেকশন, বেটার হেলথ। ডেল্টা হাসপাতাল লিমিটেডের ৩৯তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন হাসপাতালটির চেয়ারম্যান হাবিবুর রহমান। শুক্রবার সকালে হাসপাতালের মিলনায়তন সভায় চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক প্রতিষ্ঠানটির সামগ্রিক কার্যক্রম, অগ্রগতি ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বক্তব্য প্রদান করেন। বলেন, ডেল্টা হাসপাতাল লিমিটেড স্বাস্থ্য সেবার মান উন্নয়ন, আধুনিক চিকিৎসা প্রযুক্তির ব্যবহার এবং রোগী বান্ধব সেবা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। এ সময় কোম্পানির চিফ ফিনান্সিয়াল অফিসার শেয়ার হোল্ডারদের উদ্দেশ্যে আর্থিক প্রতিবেদন উপস্থাপন করেন এবং ২০২৪-২৫ অর্থ বছরের জন্য ২০% নগদ লভ্যাংশ প্রদানের ঘোষণা দেন। এখন চারদিকে নিচ্ছে আরেকটা বিরতি, ফিরছি একটু পরে, সঙ্গেই থাকুন। বিরতির পর ফিরে এলাম আরও একবার, দেখছেন এখন চারদিক। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। গ্রিনল্যান্ডের স্থল ও আকাশ প্রতিরক্ষায় শিগগিরই সামরিক উপস্থিতি বাড়াবে ফ্রান্স।
বৃহস্পতিবার সশস্ত্র বাহিনীর একটি অনুষ্ঠানে যোগ দিয়ে একথা জানান ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। জানান ইতোমধ্যে ফরাসি সেনাদের একটি দল আর্কটিক অঞ্চলটিতে পৌঁছেছে এবং আগামী দিনগুলোতে এই সংখ্যা আরও বাড়বে। এর আগে প্যারিসে গ্রিনল্যান্ড ইস্যুতে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে জরুরি বৈঠকে বসেন ম্যাক্রো। শুধু ফ্রান্স নয়, জার্মানি, নরওয়ে, সুইডেন সহ ন্যাটোভুক্ত বেশ কয়েকটি দেশ ডেনমার্কের স্বায়ত্তশাসিত অঞ্চলটিতে সেনা মোতায়েন শুরু করেছে। আর্কটিক অঞ্চলের নিরাপত্তা জোরদারের অংশ হিসেবে এই উদ্যোগ বলে জানিয়েছে দেশগুলো। তবে এর ফলে গ্রিনল্যান্ড সম্পর্কে ডোনাল্ড ট্রাম্পের চিন্তা ভাবনা প্রভাবিত হবে না বলে জানিয়েছে হোয়াইট হাউস। এদিকে যুক্তরাষ্ট্রের গ্রিনল্যান্ড দখল পরিকল্পনার বিরোধিতা করা দেশগুলোর উপর শুল্ক আরোপের হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নেদারল্যান্ডসের মধ্যাঞ্চলীয় শহর উইট্রেখটে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে অন্তত 4 জন আহত হয়েছেন। ধসে গেছে বেশ কয়েকটি আবাসিক ভবন। পরিস্থিতি বিবেচনায় বিস্ফোরিত কবলিত এলাকা থেকে বাসিন্দাদের সরিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছে প্রশাসন। শহরের মেয়র নিশ্চিত করেছে আহতদের অবস্থা স্থিতিশীল আছে। রয়টার্স জানিয়েছে আগুন নিয়ন্ত্রণে আনতে প্রায় 6 ঘন্টা সময় লাগে দমকল কর্মীদের। তবে দেশের চতুর্থ বৃহত্তম জনবহুল শহরে এমন দুর্ঘটনার উদ্বেগ প্রকাশ করেছে স্থানীয় প্রশাসন। গ্যাস লিকেজের ঘটনা উদ্দেশ্য প্রণোদিত কিনা তা তদন্ত করে দেখা হচ্ছে। ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের অভিযানে নিহত 32 কিউবান সেনা কর্মকর্তার শেষকৃত্য সম্পন্ন হয়েছে। পূর্ণাঙ্গ সামরিক মর্যাদায় অকুতোভয় এই কর্মকর্তাদের বিদায় জানিয়েছে কিউবা। এ সময় উপস্থিত ছিলেন কিউবার প্রেসিডেন্ট মিগুয়েল ডিয়াস ও বর্ষিয়ান নেতা রাউল কাস্ত্রো। প্রেসিডেন্ট ডিয়াস বলেন, প্রতিবেশী দেশের সার্বভৌমত্ব রক্ষায় প্রাণ দিয়ে বীরত্বের পরিচয় দিয়েছেন এই সেনারা। এর আগে স্থানীয় সময় বৃহস্পতিবার সকালে হাভানা আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায় নিহত 32 জনের মরদেহ। রীতি অনুযায়ী নিহতদের কফিন হস্তান্তরের সময় বিমানবন্দরে উপস্থিত ছিলেন কিউবান প্রেসিডেন্ট। এদিন প্রতিরক্ষা ভবনে নিহতদের শেষ বিদায় জানাতে জড়ো হন দেশের সাধারণ মানুষ। গেল 3 জানুয়ারি প্রেসিডেন্ট মাদুরোকে তুলে আনতে ভেনেজুয়েলায় অভিযান চালায় যুক্তরাষ্ট্র। এ সময় মার্কিন যোদ্ধাদের সঙ্গে সংঘর্ষে প্রাণ যায় কিউবার 32 সেনা ও গোয়েন্দা কর্মকর্তার। এবার খেলার প্রসঙ্গ। বিপিএলে দিনের প্রথম ম্যাচে নোয়াখালী এক্সপ্রেসের বিপক্ষে 5 উইকেটের জয় পেয়েছে চট্টগ্রাম রয়্যালস। আগেই প্লে অফ নিশ্চিত করা চট্টগ্রাম লক্ষ্যে ব্যাট করতে নেমে 0 রানেই উইকেট হারায়। এরপর 11 রানের মাথায় দ্বিতীয় উইকেট পড়ে বন্দরনগরের দলটির। ব্যক্তিগত 7 রান করে প্যাভিলিয়নে ফেরেন মোহাম্মদ হারিসও। দলীয় 29 রানে আরও 1 উইকেট হারালে চাপে পড়ে চট্টগ্রাম। এরপর হাসান নওয়াজ ও শেখ মাহিদি মিলে দলের হাল ধরেন। 11 রান করে ফেরেন নওয়াজ। এক পাশ আগলে রেখে 36 বলে 49 রানে অপরাজিত থেকে চট্টগ্রামকে জয়ের বন্দরে পৌঁছে দেন মাহিদি ও আসিফ আলী। এর আগে টসে হেরে আগে ব্যাট করে সবকটি উইকেট হারিয়ে 126 রান সংগ্রহ করে নোয়াখালী। দলের হয়ে সর্বোচ্চ 25 রান করেছেন আফগান ক্রিকেটার ইশাকিল। এই হারে প্লে অফে যাওয়ার রাস্তা বন্ধ হলো নোয়াখালীর। Again a slower delivery, went with that shot down the leg side and it's been given. Back on the length. This should be taken at score point easily. এদিকে বিপিএলে দিনের দ্বিতীয় ম্যাচে সিলেট টাইটান্সের বিপক্ষে 5 রানে জয় পেয়েছে রাজশাহী ওয়ারিয়র্স। যদিও আগেই এই দুই দলই প্লে অফ নিশ্চিত করে রেখেছে। 148 রানের টার্গেটে ব্যাট করতে নেমে দলীয় 14 রানে আউট হন সিলেটের ওপেনার
তৌফিক খান। এরপর ব্যাটিংয়ে এসে মাত্র 1 রান যোগ করে প্যাভিলিয়নে ফেরেন অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। 30 বলে সর্বোচ্চ 41 রানে আউট হন ওপেনার পারভেজ ইমন। এরপর মমিনুল হকের 31, মঈন আলীর 12 বলে 27 রানের ঝড়ো ইনিংসেও সিলেটকে জয় এনে দিতে পারেনি। নির্ধারিত 20 ওভারে 142 রানে থামে দলটির ইনিংস। এর আগে টসে হেরে প্রথমে ব্যাট করে রাজশাহী দলীয় 27 রানের মাথায় দলটি হারায় 2 উইকেট। অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও মুশফিকুর রহিমের পার্টনারশিপে দল আগাতে থাকে বড় রানের লক্ষ্যে। 21 বলে 34 রান করেন শান্ত আর 40 করে আউট হন মুশফিক। তাদের বিদায়ের পর তেমন কেউ আর ভালো করতে না পারলে নির্ধারিত 20 ওভারে 8 উইকেট হারিয়ে 147 রান করে রাজশাহী। বিপিএলে মাঝ পথে অধিনায়ক পরিবর্তন করল রংপুর রাইডার্স। নুরুল হাসান সোহানের পরিবর্তে বিপিএলের বাকি সময় দলের নেতৃত্ব দেবেন লিটন কুমার দাস। মিরপুরের সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন দলের কোচ মিকি আর্থার। বাংলাদেশের ক্রিকেটে লিটনের অবস্থান এবং ড্রেসিং রুমে তার প্রভাবের কথা মাথায় রেখে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। He put team before his own personal ambition, but he feels that he wanted to give himself the best chance of performing for this franchise. I love the way Liton approaches his cricket. He's very aggressive. His mindset's perfect. He's a leader that everybody follows. আমি যে নিজের প্রতি যে এক্সপেকটেশন রাখি, সবাই যে এক্সপেকটেশন রাখে, ওই জিনিসটা এখনো ফুলফিল করতে পারিনি, বাট কমতি কখনোই ছিল না। চেষ্টা করবো ওখান থেকে ওভারকাম করে রংপুরে যেন ভালো কিছু দিতে পারি। মরক্কোয় চলমান আসরের প্রথম সেমিফাইনালে মিশরকে 1-0 গোলে হারিয়ে ফাইনালে উঠেছে সেনেগাল। ম্যাচের জয় সূচক গোল করেছেন তারকা ফরওয়ার্ড সাদিও মানে। আফকন কাপের প্রথম সেমিফাইনালে গোল শূন্য প্রথমার্ধের পর 78তম মিনিটে বক্সের বাইরে থেকে দুর্দান্ত শটে জালের ঠিকানা খুঁজে নেন সাদিও মানে। আন্তর্জাতিক ফুটবলে এটি মানের 53তম গোল। এই জয়ে 4 আসরের মধ্যে তৃতীয়বার ফাইনালে খেলবে 2021 সালের চ্যাম্পিয়ন সেনেগাল। পুরো ম্যাচ জুড়ে মোহাম্মদ সালাহদের মিশন ছিল নিষ্প্রভ। সেনেগাল 12টি শট নিয়ে আধিপত্য দেখালেও মাত্র 3টি শট নিতে পেরেছে মিশর। ফাইনালে সেনেগালের প্রতিপক্ষ হবে মরক্কো ও নাইজেরিয়ার ম্যাচের জয়ী দল। It's all over. Are in the final of the African. শেষ করছি এখন চারদিক। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।